স্যার। হুম, শুরু করব। ইয়েস স্যার। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমরা পঞ্চম সপ্তাহের মতো ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের বিগত ক্লাসগুলোতে আর্টিকেল নিয়ে কথা হয়েছে। আজকে আমাদের তৃতীয় ক্লাস হবে প্রিপজিশনের উপরে, এবং প্রিপজিশন নিয়ে আমরা এর আগেও দুইটার মতো ক্লাস অতিবাহিত করছি। প্রিপজিশন গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মজার বিষয়, এবং প্রিপজিশন সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা না থাকলে সুন্দর বাক্য, অর্থবোধক বাক্য এবং প্রাসঙ্গিক বাক্য তৈরি করাটা কঠিন। এই জন্য আমাদের প্রিপজিশনের উপরে বা প্রিপজিশন জানার উপরে বা এটার উপর দক্ষতা অর্জনের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসগুলোতে বা আলিম ক্লাসগুলোতে এই প্রিপজিশন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আজকে আমার এই ক্লাস তৃতীয় দিনের মতো চলতেছে এবং পঞ্চম সপ্তাহের ক্লাস চলছে, এবং সবাইকে যারা এই ক্লাসগুলো ফলো করবে বা যারা এই ক্লাসগুলো অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করবে, তাদের প্রিপজিশনের ব্যাপারে যে সমস্যাগুলো আছে বা যে সমস্যাগুলো হয় সেগুলো অনেকটা দূর হয়ে যাবে। আমাদের মধ্যে শেখার আগ্রহ থাকলে প্রিপজিশন আসলে সমস্যা না, কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে শেখার আগ্রহটার ব্যাপারে যে ধরনের মেহনত করা দরকার, যে পদ্ধতিতে মানে পড়াশোনার ব্যাপারে আগানো দরকার, এই পদ্ধতিগুলো আমাদের স্টুডেন্টরা অধিকাংশই অনুসরণ করতে চায় না। তো যাই হোক, সবার প্রিপজিশনের ব্যাপারে যাতে প্রবলেম না হয় বা প্রিপজিশনে যেন পরিষ্কার ধারণা থাকে, এইটার জন্য চেষ্টা করা উচিত। গত ক্লাসগুলোতে আমরা সিম্পল প্রিপজিশন যেগুলো আছে সেগুলো নিয়েও কথা বলেছি, কিন্তু ডাবল প্রিপজিশন নিয়েও কথা বলেছি। তো সিঙ্গেল প্রিপজিশন যেমন আমি কথা বলেছি অফ এর ব্যবহার, অ্যাট এর ব্যবহার, ইন এর ব্যবহার, ফর এর ব্যবহার, ফ্রম এর ব্যবহার, সিন্স এর ব্যবহার, এগুলো নিয়ে কথা বলেছি। তবে যেগুলো প্রিপজিশন সম্পর্কে আমাদের ধারণা একটু অস্পষ্ট, বা যেগুলো প্রিপজিশন সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার নয়, বা যেগুলো প্রিপজিশন আমাদের ব্যবহার করতে প্রবলেম ফেস করতে হয়, সেগুলো নিয়েই মূলত আমার এই ক্লাস। আজকে প্রিপজিশনের যে বাকি যে বিষয়গুলো বা প্রিপজিশনের যে ব্যবহারের যে বাকিগুলো আছে সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে একটা প্রিপজিশন হচ্ছে ও ডবল এফ অফ, সেই প্রিপজিশনের ব্যবহার। এটা একটা প্রিপজিশন। এর অর্থ হচ্ছে দূরে বা বিচ্ছিন্ন। ও ডবল দূরে বা বিচ্ছিন্ন করতে বা দূর হতে, বা কাউকে দূরে দূরে বোঝাতে, বা কাউকে দূরে যেতে, বা কোনো কিছু বিচ্ছিন্ন বা সংযোগ বিচ্ছিন্ন, এরকম বিভিন্ন ক্ষেত্রে এই ও ডবল এফ অফটা ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ লিখি তাহলেই বোঝা যাবে। সুইচ the fan off. Switch the fan off. সুইচ মানে হচ্ছে সুইচ দেওয়া, the fan off, অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, অর্থাৎ ফ্যানের সুইচটা বন্ধ করো, অর্থাৎ ফ্যান যে চলছে এটাকে বন্ধ করো, কারণ এর দ্বারা বিচ্ছিন্ন হয়। আবার দূরে বলতে কি বোঝায়, যেমন be off from here,
এই অফের অর্থ দূরে যাওয়া বোঝায়। অর্থাৎ এর অর্থ হচ্ছে এখান থেকে দূর হও, এখান থেকে দূর হও। তাহলে আমরা অফের দুইটা অর্থ পাইছি, একটা হচ্ছে বিচ্ছিন্ন করা আর একটা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, অথবা আর একটা অর্থ পাইছি সেটা হচ্ছে দূরে হওয়া। আবার এটা বিভিন্ন ভার্বের সাথে ব্যবহৃত হয়, ও ডবল অফ। যেমন একটা হচ্ছে পুট অফ, পুট ও ডবল অফ। এই পুট অফ শব্দের অর্থ হচ্ছে লেখানো। যেমন পুট দ্য লাইট অফ, অথবা পুট অফ দ্য লাইট। এখানে পুট অফ মানে হচ্ছে বন্ধ করা, বন্ধ। তো সাধারণত ও ডবল এফ অফের অর্থটা অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক বোঝায়। এইটা যখন আমাদের ভার্বের সাথে বসে, অর্থাৎ যে কোনো ভার্ব যখন এই প্রিপজিশনটাকে নেয়, এই প্রিপজিশনটা অ্যাডভার্বের কাজ করবে যখন ভার্বের সাথে থাকবে। কিভাবে? আমাদের জানা দরকার বা জানা আছে যে ভার্বের সাথে যে সমস্ত প্রিপজিশন গুলো বসে, এগুলো ভার্ব এবং প্রিপজিশনকে একসাথে বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তো আমরা যখনই কোনো প্রিপজিশন কোনো ভার্বের সাথে ব্যবহার করব, তখন ওই ভার্বের যে স্বাভাবিক অর্থ সেইটা পরিবর্তন হয়। আসলে আমরা পুট মানে জানি রাখা, কিন্তু যখন এর সাথে অফ ব্যবহার হবে ও ডবলে, তখন এর অর্থ হচ্ছে বন্ধ করা। তারপরে আমি দুইটা বাক্য লিখছিলাম, সেটাতেও আমরা দেখছি যে বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া বা দূরে, এই তিনটা চারটা অর্থে মোটামুটি আমাদের ও ডবলে ব্যবহৃত হয়। আমি মানে একটা নিয়ে বেশি কথা বলবো না, আরো আলোচনা আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে কম সময়ের মধ্যে আমরা বেশি আইটেম শিখতে পারি। তো ও ডবল এফ অফের আমরা ব্যবহারটা জানলাম। অফ যখন প্রিপজিশন, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এর অর্থ দূরে অথবা বিচ্ছিন্ন বা কোনো জিনিস বন্ধ করা, বা কোনো লাইট ফ্যান বন্ধ করা। আমাদের দ্বিতীয় যে আজকে প্রিপজিশন নিয়ে কথা বলবো, এই প্রিপজিশনটা হচ্ছে লাইক। লাইক কি? এই লাইকটা, এই লাইক শব্দটা অনেক অর্থে ব্যবহার হয়। যেমন এটা ভার্ব হয়, এটা ভার্ব হয়। এই যখন ভার্ব হবে তখন এর অর্থ আমরা জানি সবাই, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। এটার অর্থ হচ্ছে পছন্দ করা। কিন্তু এই লাইকটা হচ্ছে প্রিপজিশন হিসেবে আমাদের ব্যবহার করতে হবে, এটা আমাদের শিখতে হবে। প্রিপজিশন, এই লাইক যখন প্রিপজিশন হবে তখন এর অর্থ হচ্ছে মতো, মতো, কারো মতো, বা কারো বৈশিষ্ট্য সাথে যদি মিল হয়, বা কারো চেহারার সাথে যদি কারো মিল হয়, তাহলে আমরা সেক্ষেত্রে লাইক ব্যবহার করতে পারি। লাইক ভার্ব কখন চিনবো আর কখন আমরা প্রিপজিশন চিনবো? যখন দেখবো যে লাইক একটা বাক্যে অন্য ভার্ব আছে, কিন্তু সেটা নাউনের আগে বা প্রোনাউনের আগে বা নাউন ফ্রেজের আগে ব্যবহার হয়েছে, হয়ে কারোর সাথে তুলনা বা কারো চেহারার সাথে তুলনা বা কারো চেহারার মতো বা কোনো বস্তুর মতো কোনো বস্তু বা কোনো ব্যক্তির মতো কোনো ব্যক্তি, তখন আমাদের লাইকটাকে ধরে নিতে হবে যে এটা প্রিপজিশন। আর যখন দেখবো সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ব্যবহার হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হচ্ছে, যেমন সাবজেক্ট হি লাইক টি, সাধারণত এখানে লাইকটা হচ্ছে ভার্ব। কিন্তু প্রিপজিশন কিভাবে? অর্থাৎ প্রিপজিশন যখন হবে তখন এর অর্থ হচ্ছে মতো। আমরা একটা উদাহরণ দেখাবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। উদাহরণটা হচ্ছে she is like her mother.
এখানে লাইকটা হচ্ছে প্রিপজিশন। শি ইজ লাইক হার মাদার, সে তার মায়ের মতো। লাইক সাধারণত মতো কখন হবে? যখন কারোর সাথে কারোর চেহারা মিল হবে, কোনো বস্তুর সাথে বস্তুর মিল হবে, সে বা কোনো জিনিস কোনো জিনিসের মতো হবে, তখন এই লাইকটা ব্যবহার হয়। মনে রাখতে হবে যে লাইক হচ্ছে যে কোনো বস্তু বা ব্যক্তির বাহ্যিক চেহারা বা বস্তুর কোনো মানে বৈশিষ্ট্যের মিল থাকলে পারে আমরা সেখানে মতো অর্থে লাইক ব্যবহার করতে পারি। আবার এই লাইকটার মতোই আর একটা প্রিপজিশন আছে আমাদের ব্যবহার হয়, অ্যাজ। এই অ্যাজ অর্থ মতো, মতো এর এটা হচ্ছে প্রিপজিশন। এই মতটা কখন বসবে আর লাইকটা কখন বসবে এটা শেখা দরকার আমাদের। আমরা অনেক সময় প্রিপজিশন গুলো দেখি। অ্যাজ মানে মতো, লাইক মানে মতো। যখন আমরা দেখবো যে কারোর সাথে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির চেহারা, ব্যক্তির পোশাক আশাক বা ব্যক্তির বাহ্যিক যে চেহারা বা বাহ্যিক পোশাক বা বাইরের অংশের সাথে যদি কোনো অংশের মিল থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে লাইক ব্যবহার করতে হয়। আর অ্যাজ মানে মতো, এইটা আমাদের কখন হবে ব্যবহার করতে করা যাবে বা কখন আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে কোনো ব্যক্তির সাথে যখন ব্যক্তির তুলনা হবে, কাজের তুলনা হবে বা কোনো কৃতিত্বের তুলনা হবে বা কোনো দক্ষতার তুলনা হবে, তখন আমাদের সেক্ষেত্রে লাইক ব্যবহার না করে আমাদেরকে অ্যাজ ব্যবহার করতে হবে। তার একটা উদাহরণ দেখায় তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। যেমন লুনা ক্যান কুক, লুনা ক্যান কুক অ্যাজ হার মাদার। লুনা তার মায়ের মতো রান্না করতে পারে। এখানে লাইক ব্যবহার করা যাবে, এখানে ব্যবহার করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে কাজের তুলনা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির কাজের তুলনা বোঝালে বা কোনো পারফরমেন্সের তুলনা বোঝালে বা কোনো কাজ করার ক্ষমতার তুলনা বোঝালে সেই তুলনার ক্ষেত্রে আমাদেরকে অ্যাজ ব্যবহার করতে হবে, সেখানে লাইক ব্যবহার করা যাবে না। তাহলে অ্যাজ আর লাইক এর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। কিন্তু এই অ্যাজটা আবার কনজাংশন, এই অ্যাজটা আবার কনজাংশন হিসেবে ব্যবহার হয়। কনজাংশন হিসেবে ব্যবহার হয়। কনজাংশন হিসেবে কখন হবে? যখন আমরা দেখবো যে একটা ক্লজের আগে, ব্যবহার হচ্ছে হয়ে ওই ক্লজের ঠিক কারণ অথবা সময় উল্লেখ করতেছে, সেক্ষেত্রে কনজাংশন হবে। কিরকম ভাবে কনজাংশন হবে সেটা হচ্ছে যে as he was poor, এখানে as এর অর্থ হচ্ছে যেহেতু, এখানে as এর অর্থ যেহেতু। তাহলে as he was poor, যেহেতু সে গরিব ছিল। পরের বাক্যটা যদি আমরা লিখি যে he could not buy good food। হ্যাঁ, আমরা এই অ্যাজটা আমরা ব্যবহার দেখি, তাহলে আমরা দেখবো যে কোনো ক্লজের আগে যদি অ্যাজ ব্যবহার হয় তখন ওইটা কনজাংশন এবং এইটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যখন আমরা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো তখন এই অ্যাজটা আমাদের ব্যবহার লাগবে এবং এইটার অর্থ আমাদের জানা লাগবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে অ্যাজ হচ্ছে কনজাংশন, অ্যাজ হচ্ছে প্রিপজিশন, আবার এই অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের অর্থ কি, অ্যাডভার্বের ব্যবহারটা কি, অ্যাডভার্বের সংজ্ঞাটা কি সেটা আমরা বিগত ক্লাসে বলছিলাম, আজকেও বলবো। অ্যাডভার্বের সংজ্ঞা হচ্ছে যে বাক্যের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকেই মডিফাই করবে যখন, বা
ভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে যে শব্দ মডিফাই করে মানে যে শব্দ বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। তো অ্যাজটা আমরা প্রিপজিশন দেখলাম, কনজাংশন দেখলাম এবং এটা অ্যাডভার্বের ব্যবহারটা খুব সংক্ষেপে বলবো যাতে আমরা এগুলোর পার্থক্য বুঝতে পারি। যেমন হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিম এখানে প্রথম অ্যাজ এর অর্থ হচ্ছে যত, এটা এটা অ্যাডভার্ব। আমরা আমাদের সাধারণত মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব ব্যবহার করা যায়। তো হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম, এখানে প্রথম অ্যাজ এর অর্থ হচ্ছে যত, অর্থাৎ রহিম যতটা ভালো সে ততটা ভালো নয়, বা সে ততটা ভালো নয় রহিম ততটা ভালো। অর্থাৎ প্রথম অ্যাজ এর অর্থ হচ্ছে যত আর পরের অ্যাজ এর অর্থ হচ্ছে তত। তাহলে পরের অ্যাজটা কোন পার্শ্ববর্তী? পরের অ্যাজটা হচ্ছে কনজাংশন। আমি বলছি যে অ্যাজ কনজাংশন হিসেবেও ব্যবহৃত হয়। এখানে পরের অ্যাজটা কনজাংশন, আর যেহেতু অ্যাডজেক্টিভের আগে অ্যাজ ব্যবহার হয়ে তত ভালো, অর্থাৎ ভালো ভালোকে বিশেষিত করতে, অর্থাৎ গুডকে বিশেষিত করতে। গুড একটা অ্যাডজেক্টিভ, গুড একটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের সংজ্ঞাটা হচ্ছে অ্যাডজেক্টিভকে বিশেষিত। এখানে অ্যাজটা অ্যাসা। তাহলে আমরা অ্যাজ সম্পর্কে জানলাম যে অ্যাজ হচ্ছে প্রিপজিশন, অ্যাজ হচ্ছে কনজাংশন, আর অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। এগুলো ব্যবহার আমাদের জানা দরকার, কারণ এগুলো আমাদের আলিম পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এর অ্যাজ এর ব্যবহার আসে এবং এটা ট্রান্সফরমেশনে ব্যবহার হয়, কনজাংশনে ব্যবহার হয়, এবং কখনো কখনো আমরা আমাদের আরেকটা সেকশন আছে কানেক্টরস, ইউজ অফ কানেক্টরস, সেইখানে অ্যাজ ব্যবহার হয়। এই জন্য অ্যাজটা আমাদের ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম হচ্ছে ও ডবল এফ অফ এর ব্যবহার, তারপরে অ্যাজ এর ব্যবহার, তারপর শিখলাম হচ্ছে লাইক এর ব্যবহার প্রিপজিশন হিসেবে আমরা শিখলাম, এবং পাশাপাশি অন্যান্য কিভাবে ব্যবহার হয় সেটাও শিখলাম। এগুলো মনে রাখার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার গ্রামারের বিভিন্ন অংশে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো। আর যদি মনে না থাকে তাহলে সমস্যা। আর মনে রাখার জন্য প্রতিনিয়ত এগুলো পড়াশোনা করা উচিত। আমাদের স্টুডেন্টদের মূল সমস্যা হচ্ছে যে পড়াশোনাটা সিস্টেমেটিক্যালি যেটা একটা প্রসেস আছে বা সেই প্রক্রিয়ায় আমরা পড়তে চাই। এই সমস্ত প্রিপজিশন গুলোর যদি ব্যবহার আমাদের কারেক্ট করতে হয় বা অ্যাপ্রোপ্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই প্রতিনিয়ত আমাদের পড়াশোনা করা দরকার। যাই হোক, আজকে আমরা 3টা প্রিপজিশন অলরেডি করে ফেলছি। আমরা এরপরে আর একটা প্রিপজিশন নিয়ে কথা বলবো, সেটা আনকমন প্রিপজিশন। অনেক সময় আমাদের চোখে পড়ে কিন্তু আমরা বুঝতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে ওয়াই। এই ওয়াই প্রিপজিশন WHILE, WHILE, এই ওয়াইল একটা হচ্ছে প্রিপজিশন। এই ওয়াইল প্রিপজিশন মানে কি? এটা হচ্ছে সময় বোঝায়। এই প্রিপজিশন সময় বোঝায়, এটা একটা প্রিপজিশন। এটা প্রিপজিশন হিসেবে আমরা অনেক সময় ব্যবহার দেখি। প্রিপজিশন। হোয়াইল শব্দের অর্থ সময় বা সময় বোঝায়। আমরা ব্যবহার দেখলে বুঝতে পারবো। এইটা যেমন লাইকের ব্যবহারটা দেখছি, দুই রকমের ব্যবহার হয় লাইক। একটা হচ্ছে কনজাংশন, আর একটা হচ্ছে লাইক হচ্ছে একটা প্রিপজিশন, একটা ভার্ব। অ্যাজ হচ্ছে একটা প্রিপজিশন অ্যাডভার্ব এবং কনজাংশন হিসেবে দেখছি। হোয়াইলও এরকম আমাদের প্রিপজিশন হিসেবে আমরা ব্যবহার দেখি, বা অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা প্রিপজিশন। একটা উদাহরণ লিখি তাহলে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। while reading, while reading, পড়ার সময়। এখানে যেমন এখানে while শব্দের অর্থ সময় হয়েছে। কিভাবে? পড়ার সময়। পড়ার সময় he closes the door.
পড়ার সময় সে দরজা বন্ধ করে। এখানে সময়, পড়ার সময় সে দরজা বন্ধ করে। যেমন আরেকটা আমরা লিখি হোয়াইল ওয়াকিং, হোয়াইল ওয়াকিং, হাঁটার সময় হি স এ ডেড স্নেক, ডেড স্নেক। হোয়াইল ওয়াকিং হি স এ ডেড স্নেক, অর্থাৎ আমি বলছি হোয়াইল শব্দের অর্থ সময়। আমাদের মনে রাখতে হবে যে প্রিপজিশন সবসময় নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে ব্যবহার হয়। তো এখানে রিডিংটা একটা নাউন, রিং হচ্ছে একটা নাউন, এটাকে বলা হয় ভার্বাল নাউন, এটাকে বলা হয় ভার্বাল নাউন মানে অর্থাৎ জিরান্ড, জিরান্ড সম্পর্কে আমাদের ধারণা থাকার কথা। জিরান্ড, জিরান্ড। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ওয়াইল প্রিপজিশন যখন ব্যবহার হবে এর একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে হোয়াইল প্লাস আইএনজি হয় বা আইএনজি হয়। এটা সবসময় মনে রাখতে হবে যে ওয়াইলের পরে যখন কোনো ভার্ব বসাবো আমরা, তখন আমাদের ভার্বটাকে কি করতে হবে, আইএনজি করতে হবে। সাধারণত প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব ব্যবহার হয় প্রিপজিশনের পরে, তাহলে সেটার পরে আইএনজি সাধারণত। যেমন ধরো ফর, ফরের পরে যদি আমরা বা ইন বা অফ, তারপরে অনেক সময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু কোনো কোনো টু এর পরে আমরা ভার্বের আইএনজিও ব্যবহার হতে দেখি বা ব্যবহার করতেই হয়। তো এখানে যেমন ওয়াইল প্রিপজিশন এইটার পরে আমাদের ভার্ব যদি ব্যবহার হয় সেটার পরে কি করতে হবে, আইএনজি করতে হবে। আর প্রিপজিশনের পরে যখন ওই ভার্বটা আইএনজি হবে তখন ওই ভার্বটা হয় জিরান্ড হবে, মানে অর্থাৎ ভার্ব আইএনজিকে আমরা ভার্বাল নাউন অর্থাৎ জিরান্ড, অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ আর জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন। তো ওয়াইল সম্পর্কে আমরা শিখলাম, এটা হচ্ছে একটা আমাদের প্রিপজিশন। আমাদের এইটা কোথায় দরকার লাগে, প্রিপজিশনের ব্যবহারে দরকার লাগে। আর যখন আমরা আমাদের আরেকটা টার্ম আছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা আমাদের 5 মার্কের একটা গ্রামার আছে এই আইডিং ক্লাসে বা ইন্টারমিডিয়েট ক্লাসে, সেখানেও আমরা এই ওয়াইল এর ব্যবহার করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব। যেমন দেওয়া থাকলো হোয়াইল ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে, তো হোয়াইল ট্রাভেল ব্র্যাকেটে দেওয়া আছে ভ্রমণ করার সময় হি ফেসেস বা হি ফেসড many problems, many problems by bus in a new country, অর্থাৎ ভ্রমণ করার সময় একটা নতুন দেশে সে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। তো এখানে হোয়াইল এর পরে যখন আমরা ট্রাভেল ব্যবহার করব তখন অবশ্যই আমাদেরকে ট্রাভেলিং করতে হবে। যেমন রিড থাকে, রিড, তাহলে হোয়াইল এর পরে আমাদের কি করতে হবে, রিডিং করতে হবে। স্টাডি থাকলে স্টাডিং করতে হবে, তারপরে ওয়াক থাকলে ওয়াকিং করতে হবে। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে ওয়াইল হচ্ছে একটা প্রিপজিশন। তো ওয়াইলের আরেকটা ব্যবহার আছে, আরেকটা ব্যবহার হচ্ছে এইটা আবার কনজাংশনও হয়, এটা কনজাংশন। এর অর্থ হচ্ছে ওয়াইল যখন কনজাংশন হবে, কনজাংশন, কনজাংশন যখন হবে, হ্যাঁ, তখন এর অর্থ হবে যখন। তো ওয়াইল কখন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা কাজের মধ্যে, একটা কাজের মধ্যে যখন আরেকটা কাজ হবে, আরেকটা কাজ হবে, তখন হোয়াইল ব্যবহার করতে হবে। আর একটা কাজের মধ্যে যখন আরেকটা কাজ সংগঠিত হবে বা একটা কাজের মধ্যে যখন আরেকটা কাজ হয়, আমাদের এটা অনেক সময়ই হয়, একটা কাজের মধ্যে যখন আরেকটা কাজ হবে তখনই আমরা কি করব, হোয়াইলটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করব। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা হচ্ছে কনজাংশনের একটা শ্রেণী বিভাগের একটা অংশ বা একটা টার্ম। এই কনজাংশন দিয়ে আমরা কমপ্লেক্স বাক্য গঠন করতে পারি। যেমন উদাহরণ হচ্ছে
কনজাংশন যখন হবে তখন এর উদাহরণটা কেমন হবে? while he was sleeping, he dreamed a bad dream. অর্থ হচ্ছে এখানে হোয়াইট হচ্ছে কনজাংশন। যখন সে ঘুমাচ্ছিল সে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। এখানে কাজ একটা কাজের মধ্যে আরেকটা কাজ হয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, অর্থাৎ ঘুম একটা কাজ, তার ভিতরে স্বপ্ন দেখা। এইরকম ক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করতে হবে, হোয়েন হবে না। হোয়েনের ব্যবহার করা যাবে না, হোয়াইলই ব্যবহার করতে হবে। আর একটা উদাহরণ দেখালেই আমরা এটা মোটামুটি শেষ করবো। while my mother cooks, she hears music. while my mother cooks, যখন আমার মা রান্না করে তখন সে গান শোনে। অর্থাৎ এখানে একটা কাজের মধ্যে আরেকটা কাজ সংঘটিত হচ্ছে, যেমন রান্না করার সময় গান শোনা হচ্ছে। এই বাক্যগুলো যখন আমরা লিখবো তখন এই হোয়াইল ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই হোয়াইট কথাটা মনে রাখতে হবে। তাহলে হোয়াইলের ব্যবহার আমরা কয়টা দেখলাম? একটা প্রিপজিশন, আর একটা হচ্ছে কনজাংশন। হোয়াইলের আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়। হোয়াইল, WHILE, এই হোয়াইল শব্দের অর্থ হচ্ছে সময় ব্যয় করা, সময় ব্যয় করা বা সময় অতিবাহিত করা। এটা ভার্ব হিসেবে আমাদের ব্যবহার হয়। তো এই জিনিসটা বা এই শব্দটা সাধারণত আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ হোয়াইলের ব্যবহার হচ্ছে তিনটা, একটা প্রিপজিশন, একটা কনজাংশন, আর একটা ভার্ব। তাহলে আমরা প্রিপজিশনের ব্যবহারটা স্পষ্ট বুঝতে পারছি। সেটা হচ্ছে যে হোয়াইলের পরে সাধারণত ভার্ব আইএনজি হয়, আর হোয়াইলের পরে যে ভার্বটা আইএনজি হয় এটাকে আমরা চিনব নাউন হিসেবে। সেটা কি নাউন? ভার্বাল নাউন। অর্থাৎ ভার্বাল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হয় জিরেন। আমাদের মনে রাখা দরকার। এই হচ্ছে আমাদের 4টা প্রিপজিশন শেষ হয়ে গেল। আমরা আরেকটা প্রিপজিশন নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমরা কথা বলি নিয়ে আগে, সেটা হচ্ছে অ্যাক্রস। এই অ্যাক্রস প্রিপজিশন শব্দের অর্থটা কি? শব্দের অর্থ হচ্ছে আড়াআড়ি ভাবে, অবলিক এপার থেকে অথবা এপার থেকে ওপার বোঝায় অ্যাক্রস। অর্থাৎ একটা রাস্তা এপার থেকে ওই পার যাওয়া বোঝায়, একটা নদী এপার থেকে ওই পার, অথবা আড়াআড়ি ভাবে আমাদের এই অ্যাক্রস ব্যবহৃত হয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্রস একটা প্রিপজিশন। যখন আমরা দেখবো কোন স্থানের মধ্যে এপার থেকে ওপার, রাস্তা এপার থেকে ওপার, বা নদী এপার থেকে ওপার, এরকম অর্থ বোঝাতে অ্যাক্রস ব্যবহার হতে পারে। এক্সাম্পলটা আমরা লিখবো, এক্সাম্পল লিখে আমরা বুঝতে পারবো। যেমন হি কুড swim across the river. He could swim across the river. সে সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে যেতে পারত। এখানে কুড মানে পারত। অর্থাৎ আমাদের অ্যাক্রসটার অর্থ হচ্ছে এপার থেকে ওপার। হ্যাঁ, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্রসের ব্যবহারটা কি। আমরা নিশ্চয়ই জানলাম যে অ্যাক্রস মানে হচ্ছে এপার থেকে ওপার। হি কুড সুইম অ্যাক্রস দ্য রিভার, বাংলাটা হচ্ছে সে নদী সাঁতরে এপার থেকে ওপারে যেতে পারত। তো এই হচ্ছে আমাদের অ্যাক্রসের ব্যবহার। আমরা আরো প্রিপজিশন নিয়ে কথা বলবো। আরো কিছু প্রিপজিশন আছে, সেটা হচ্ছে আন্ডার। আন্ডারের ব্যবহারটা আমরা করিনি। আন্ডার মানে হচ্ছে নিচে,
আন্ডার মানে নিচে। তো আন্ডারটা কোথায় বসবে? ঠিক আমরা যখন দেখবো যে কোনো বস্তুর ঠিক সরাসরি নিচে, মানে কোন একটা বস্তুর স্ট্রেইট নিচে হতে হবে, পাশে বা অন্য কোনো পাশে নিচে হলে হবে না। একদম কোনো বস্তুর একদম সরাসরি যখন নিচে কোনো বস্তু অবস্থান করবে, সেই বস্তুকে নির্দেশ করার ক্ষেত্রে বাক্যের ভিতরে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। যেমন এরকম, দ্য ক্যাট was sleeping under the table। এখানে আমাদের আন্ডার ব্যবহার করতে পারি, যে বিড়ালটা ঘুমাচ্ছিল টেবিলের নিচে, তার মানে বুঝতে হবে বিড়ালটা ঠিক সরাসরি টেবিলের নিচেই ঘুমাচ্ছিল। যেমন আন্ডারের আরো সিনোনিমাস আছে। আন্ডারের অর্থাৎ আরেকটা সমার্থক প্রিপজিশন আছে, সেটা হচ্ছে বিলো। বিলো শব্দের অর্থ নিচে, কিন্তু অপেক্ষাকৃত নিচে, অপেক্ষাকৃত নিচে অর্থে ব্যবহার হবে। অর্থাৎ আন্ডার যে নিচে থাকবে, বিলো তার চেয়ে একটু বেশি নিচে ব্যবহার হবে। কিরকম নিচে ব্যবহার হবে আমাদের মনে রাখতে হবে, যে অপেক্ষাকৃত নিচে মানে আন্ডার ঠিক কোনো বস্তু সরাসরি নিচে, তবে খুব বেশি নিচে নয়, এরকম অর্থে ব্যবহার করতে আন্ডার। আর বিলোটা ঠিক আন্ডার যে নিচে তাকে বুঝায়, তার চেয়ে একটু বেশি নিচে হবে। যেমন এরকম, যেমন এ শপ is below my apartment অথবা ফ্ল্যাট। এখানে এ শপ ইজ বিলো মাই অ্যাপার্টমেন্ট, এখানে পার্থক্যটা হচ্ছে আন্ডার হবে না। আন্ডার হলে ঠিক একটা বস্তু সরাসরি নিচে, তবে খুব বেশি নিচে নয়। আর আমি যখন বিলো ব্যবহার করব তখন বুঝতে হবে এটা আন্ডারের চেয়ে বেশি নিচে অবস্থান করছে। এ শপ ইজ বিলো মাই অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। তো একটা দোকান আমার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের নিচে, কারণ আমার ফ্ল্যাট একটা বড় জায়গা বা বড় একটা স্পেস, বা অ্যাপার্টমেন্ট একটা বড় স্পেস, তার কিছুটা নিচে, অধিকতর নিচে যখন বুঝাবো, তখন আমাদের কি করতে হবে? বিলো ব্যবহার করতে হবে। আন্ডারের সরাসরি আরেকটা সিনোনিমাস আছে, সেটা হচ্ছে বিনেথ, BENEAT। এই বিনেথ মানে হচ্ছে নিচে, মনে রাখতে হবে, বিনেথ মানে হচ্ছে নিচে। তো বিনেথ আর আন্ডারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বিনেথ আর আন্ডার একই অর্থে ব্যবহার হয়। পার্থক্য বিনেথটা হচ্ছে ফর্মাল, এটা আমাদের সাধারণত লিটারেরি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা আমাদের যে কাব্যিক যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোতে নিচে অর্থে বিনেথ ব্যবহৃত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেটা আমরা কিভাবে দেখব বা আমরা কিভাবে লিখব? একটা উদাহরণ লিখি বিনেতে। যেমন ধরো এ পার্স মানে হচ্ছে ছোট ব্যাগ। এ পার্স ইজ বিনেথ, BENET, বিনেথ দা জ্যাকেট। এখানে বিনেতের অর্থ হচ্ছে যে নিচে আছে, একটা পার্স ঠিক জ্যাকেটের নিচে আছে। হ্যাঁ, ঠিক এই বিনেথ মানে হচ্ছে নিচে। এরকম অর্থে আমরা কাব্যিক বা পয়েটিক ল্যাঙ্গুয়েজে সাধারণত আমরা এই বিনেথটাকে ব্যবহার করি। ঠিক আছে, ক্লাস কি শেষ আমার? আচ্ছা, তো আরেকটা প্রিপজিশন নিয়ে কথা বলে ক্লাস শেষ করব। আরেকটা প্রিপজিশন আছে আমাদের আন্ডারনিথ। আন্ডারনিথ মানে হচ্ছে নিচে, তবে এটা কি হবে? কোনো বস্তু তলা স্পর্শ করে যদি থাকে, তলা স্পর্শ করে থাকলে আন্ডারনিথ ব্যবহৃত হয়, করে থাকলে আন্ডারনিথ ব্যবহার হয়।
আন্ডারনিথ শব্দের অর্থ হচ্ছে নিচে, কিন্তু আমরা যখন দেখবো যে কোনো বস্তুর মধ্যে ঢেকে আছে কিন্তু অনেক নিচে, বা কোনো বস্তুর ভিতরে একবারে লুকিয়ে আছে থাকা অবস্থায়, বা কোনো বস্তু নিচে আছে কিন্তু তলা স্পর্শ করে, তখন আমাদেরকে আন্ডারনিথ ব্যবহার করা যাবে। যেমন দ্য টাইটানিক ship is underneath the sea now. লক্ষ্য করো, the Titanic ship is underneath the sea now. টাইটানিক জাহাজটা 1911 সালে আমাদের ডুবে গেছে। তো এই টাইটানিক জাহাজ এখন যেখানে আছে এটা একদম সাগরের তলায় স্পর্শ করে পড়ে আছে আটলান্টিক মহাসাগরে। তাহলে the Titanic ship is underneath the sea now. টাইটানিক জাহাজটা এখন সমুদ্রের তলদেশে, সমুদ্রের নিচে এখন। তো এখানে আন্ডারনিথ কথাটার অর্থ আমাদের বুঝতে হবে যে যখন কোনো বস্তুর একদম নিচে তলায় স্পর্শ করে বা কোনো বস্তুর ভিতরে ঢাকা পড়ে আছে, হ্যাঁ, যেমন টাইটানিক জাহাজটা আটলান্টিক মহাসাগরে শ্যাওলায় ঢেকে গেছে, হ্যাঁ, মথে ঢেকে গেছে, এরকম নিচে আমাদের বুঝাতে আন্ডারনিথ ব্যবহৃত হয়। তাহলে নিচের চারটা আমাদের সিনোনিমাস আমরা শিখলাম, একটা হচ্ছে আন্ডার, একটা হচ্ছে বিলো, একটা হচ্ছে বিনেথ, আর একটা হচ্ছে আন্ডারনিথ। এগুলো একটু মনে রাখবা যারা শিক্ষার্থী আছে। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। বাকি যদি কোনো প্রিপোজিশন আমাদের আলোচনা করার থাকে আমরা আগামী দিন বা আগামী ক্লাস, এই ক্লাসগুলো থেকে ছাত্ররা বা স্টুডেন্টরা যাতে লাভবান হয় সেই চেষ্টাটা আমাদের থাকবে। তবে আমাদের ক্লাসগুলোর যদি সাউন্ড সিস্টেম বা পিকচারের প্রবলেম হয় সেটা একটু মেনে নিয়ে করতে হবে, কারণ আমাদের একটু উইকনেস আছে এগুলোর ব্যাপারে। হ্যাঁ, তো সবাইকে আজকের মতো ধন্যবাদ, এবং আশা করি এই করোনার মহামারীতে আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করে, এবং সেই আশা বা সেই দোয়া করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।